সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢুকে পড়ছে একের পর এক মিলিটারি ড্রোন। আক্রমণ প্রতি আক্রমণের জেরে পাক ভারত আকাশসীমা যেন এখন উত্তপ্ত এক যুদ্ধক্ষেত্র। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, এক রাতেই ভারতের পাঠানো ২৯টি আত্মঘাতী ড্রোনকে গুঁড়িয়ে দিয়েছে পাক প্রতিরক্ষা ব্যবস্থা। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি থেকে শুরু করে বাহাওয়ালপুর, মিয়ানো ও ঘটকি পাকিস্তানের এমন জনবহুল শহরগুলোতে হানা দেয় ভারতীয় এসব ড্রোন। পাল্টা জবাবে লাহোরের একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের দাবি করেছে ভারত। পরমাণু অস্ত্রে সজ্জিত দুই প্রতিবেশীর মধ্যে প্রকাশ্যে আকাশযুদ্ধ সামনে এনেছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। এবার কি ড্রোনের লড়াইয়ে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান? এর পরের ধাপ কি হতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধ? পাক সেনাবাহিনীর দেয়া তথ্য অনুসারে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো ভারতীয় ড্রোনগুলো ছিল হার্প জাতীয়। এসব আত্মঘাতী ড্রোন উড়তে উড়তে পূর্ব নির্ধারিত লক্ষ্য চিহ্নিত করে নিজে নিজেই বিস্ফোরিত হয়। এই প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের মাটিতে অবস্থিত সামরিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করেছে বলে দাবি ইসলামাবাদের। তবে পাকিস্তানের পাল্টা প্রতিরক্ষা কৌশলের কারণে চূড়ান্ত ব্যর্থতার মুখে পড়েছে ভারত, এমনটাই জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দেশটির সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালিয়েছে পাকিস্তান। বেশ কিছু সামরিক ঘাঁটিও ছিল পাক হামলার লক্ষ্য। দিল্লির দাবি, পাকিস্তানের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতি মুহূর্তে তীব্রতর হচ্ছে উত্তেজনা। গত ৮ই মে বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে বেজে ওঠে সতর্ক সংকেত। অন্ধকারাচ্ছন্ন ভুতুরে এক নগরীতে পরিণত হয় জম্মু। পরিকল্পিত ব্ল্যাকআউট বা বিদ্যুৎবিহীন অবস্থা তৈরি হয় ভারতের পাঞ্জাব, কাশ্মীর ও রাজস্থান রাজ্যের বিভিন্ন স্থানে। জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাঞ্জাবের পাঠানকোট শহরের পুলিশও বিস্ফোরণের খবর পেয়েছে বলে জানিয়েছে এক পুলিশি সূত্র। উভয় জায়গাতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় নিয়ন্ত্রণ করা গেছে ক্ষয়ক্ষতির মাত্রা, এমনটাই দাবি ভারতের। পূর্ণমাত্রার সংঘর্ষের মুখে দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তান। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত এলাকায় তারা ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে। তবে ইসলামাবাদের দেয়া এই তথ্যের সত্যতা অন্য কোনো সূত্র থেকে এখনও নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকের ধারণা, চলমান পরিস্থিতিকে সামরিক উত্তেজনার চূড়ান্ত সীমায় নিয়ে যেতে প্রস্তুত পাকিস্তান। আগ বাড়িয়ে ভারতের হামলার ভারসাম্যপূর্ণ জবাব দিয়েছে ইসলামাবাদ। ফলে আন্তর্জাতিক মঞ্চে আত্মরক্ষার পক্ষে যুক্তি দাঁড় করানোর মতো অবস্থানে আছে পাকিস্তান, কিন্তু কূটনৈতিকভাবে সুবিধা করতে পারছে না নয়াদিল্লি। ভারতের পাঠানো ড্রোন দ্রুততার সাথে প্রতিহত করার যে দাবি করেছে পাকিস্তান, সেটা নয়াদিল্লির জন্য সামরিকভাবে তৈরি করছে অস্বস্তিকর পরিস্থিতি। কৌশলগত দিক থেকে পাকিস্তান ইঙ্গিত দিল তারা শুধু প্রস্তুতি নয়, প্রয়োজন হলে দেখাতে পারে বড় প্রতিক্রিয়া। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত এখন কেবল গোলাবর্ষণে সীমাবদ্ধ নেই, বরং প্রবেশ করেছে ড্রোন ও ডিজিটাল ওয়্যারফেয়ারের নতুন রণাঙ্গনে। দুই দেশের প্রতিটি শহর ও আকাশপথ এখন আছে অত্যাধুনিক রাডার ও ড্রোনের নজরদারিতে। এর ফলে পাক ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ঠিক কতটা নিশ্ছিদ্র ও নিরাপদ সে ব্যাপারে থাকছে ব্যাপক সংশয়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। আবারও সর্বাত্মক যুদ্ধের খুব কাছ থেকে ফিরল পরমাণু ক্ষমতাধর চিরশত্রু ভারত ও পাকিস্তান। গেল কয়েকদিন ধরে রক্তের বদলে রক্ত নেয়ার পর অবশেষে থামল তারা। গেল ৪ দিনের পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলা, তুমুল সংঘর্ষ, ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু, আর দুই দেশের নিরীহ মানুষ হত্যার পর যখন পূর্ণমাত্রার যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখনই খবর এলো অস্ত্রবিরতিতে রাজি হয়েছে মোদি ও শাহবাজ সরকার। স্বস্তি ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষ তো বটেই, গোটা উপমহাদেশে। শনিবার বিকাল ৫টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। শনিবার বিকেলে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য দুই দেশকেই অভিনন্দন জানান তিনি। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রায় ৪৮ ঘণ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে কথা বলার পর অস্ত্রবিরতিতে
একমত হয়েছেন। সংকট সমাধানে ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করতে রাজি হয়েছে বলেও জানান তিনি। তবে এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত। এরপরে অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার এক টুইট বার্তায় জানান, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। এরই মধ্যে সব ধরনের ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা। শনিবার বিকেল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রেখেছে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার পর দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ রেখেছে। তবে অস্ত্রবিরতি কার্যকর হলেও সেনা, নৌ ও বিমান ভারতের এই 3 বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ আছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী। পাকিস্তানের হামলা রুখে দেওয়া হয়েছে দাবি করে ভবিষ্যতে যদি আবার উত্তেজনা বাড়ে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছে ভারত। পাকিস্তান ও ভারত দুই দেশই এই অস্ত্রবিরতিকে নিজেদের সামরিক বাহিনীর গর্ব হিসেবে দেখছে। তবে কাশ্মীর ইস্যুতে বারবার সংঘাতে যাওয়া ভারত ও পাকিস্তানের এই অস্ত্রবিরতি শেষ পর্যন্ত কতদিন টিকে থাকবে সে প্রশ্ন থেকেই যায়। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির রাজনীতিবিদরা দেশের ভেতরে নিজেদের জনপ্রিয়তা ও ভোট ব্যাংক বাড়াতে কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখতেই পছন্দ করেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। রাফায়েল ধ্বংসকারী চীনের J-10C যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। 2024 সালের শেষের দিকেই বাংলাদেশ ও চীনের মধ্যে আলোচনা শুরু হয় JF-17 ব্লক 3 ও J-10C যুদ্ধবিমান কেনার। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে আবারও আলোচনায় এসেছে চীনের তৈরি J-10C। পাকিস্তান বাহিনী দাবি করে তারা এই বিমান ব্যবহার করে ভারতের 3টি রাফায়েল সহ মোট 5টি ফাইটার জেট ভূপাতিত করেছে। যদিও ফ্রান্সের এক গোয়েন্দা সূত্রের দাবি ভারতের অন্তত একটি রাফায়েল ভূপাতিত হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় J-10C নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2024 সালের 19 ডিসেম্বর চীনের গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের পরিকল্পনাকারীরা চীনা যুদ্ধ বিমান J-10C কেনার পথে এগোচ্ছেন। এই পদক্ষেপের মাধ্যমে শুধু এয়ারফোর্সের বিমান বহরের আধুনিকীকরণই নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে চাইছেন। J-10C যুদ্ধবিমান হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার। এটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এইচআর রেডার, প্ল্যাঙ্ক পোস্ট কম্বাস্ট, সিঙ্গেল ইঞ্জিন এবং দূরপাল্লার PL-15 মিসাইল ব্যবহারে সক্ষম। পাকিস্তান ইতোমধ্যেই এই যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনা প্রমাণ করে যে J-10C শুধু কাগজে কলমে না, বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকরী। বাংলাদেশ সামরিক বাহিনী ও ওয়ার পাওয়ার বাংলাদেশ সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে MiG-29, চীনের F-7BG, F-7MB টাইগার শার্ক এবং Yak-130 বিমানের মতো ফাইটারের ওপর নির্ভরশীল। তবে এসব বিমানের অনেকগুলোই পুরনো প্রযুক্তি নির্ভর। এছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো থেকে যুদ্ধবিমান কেনা রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ব্যয়বহুল ও জটিল। সেই বিবেচনায় বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের 2024 সালের এক বিশ্লেষণমূলক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ JF-17 ব্লক 3 এবং J-10C যুদ্ধবিমানকে একত্রে ব্যবহার করে হাই লো পেয়ারিং কৌশল গঠনের চিন্তা করছে। এতে করে অপেক্ষাকৃত সাশ্রয়ী ও হালকা JF-17 দিয়ে নিয়মিত টহল ও সাধারণ আকাশ প্রতিরক্ষা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন J-10C দিয়ে মূল আক্রমণাত্মক অভিযান চালানো যাবে। বাংলাদেশের চীনমুখী সামরিক কৌশল শুধু অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়, বরং কৌশলগতভাবে বিচক্ষণতার প্রমাণ।
সাম্প্রতিক পাক ভারত যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। সর্বাত্মক যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারত ও পাকিস্তান হঠাৎ করেই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। কাশ্মীর ইস্যুকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে এতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ মানতে বরাবরই নারাজ ভারত। অথচ ট্রাম্পের মধ্যস্থতায় নয়াদিল্লির সম্মতি তীব্র সমালোচনার মুখে ফেলেছে মোদী সরকারকে। বিশ্লেষকরা বলছেন, অপ্রত্যাশিত যুদ্ধবিরতির জেরে ভারতের বিপদ বাড়লেও একাধিক মঞ্চে জয় পেয়েছে পাকিস্তান। কাশ্মীর ঘিরে পুরনো দ্বন্দ্বকে আন্তর্জাতিক মঞ্চে উঠিয়ে আনার বিষয়টি ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হল, উগ্র জাতীয়তাবাদ ও পাকিস্তান বিরোধিতাকে হাতিয়ার বানিয়ে এবারের ব্যর্থতা সামাল দিতে পারবেন নরেন্দ্র মোদী? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মোড়ল হয়ে উঠতে চাইছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। এবারের কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়া মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে ধরা হচ্ছে। অস্ত্রবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াবেন এবং কাশ্মীর নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোবেন। পাকিস্তান এমন প্রস্তাবকে স্বাগত জানালেও কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত, বরং এই ঘোষণাকে ঘিরে ভারতীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত পক্ষের নাক গলানো কেন মেনে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নয়াদিল্লি কি তাহলে হারিয়ে ফেলছে নিজের স্বাধীন কণ্ঠস্বর? পাক ভারত যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই গাছাড়া অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের হঠাৎ আবির্ভাব ও অস্ত্রবিরতির রায় ঘোষণা অনেক ভারতীয়র কাছে ছিল অপমানজনক ঘটনা। কংগ্রেসের এক মুখপাত্র স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন, ভারত কি শেষ পর্যন্ত অন্যদের আদেশ মেনে চলতে শুরু করেছে? কাশ্মীরের মতো স্পর্শকাতর ক্ষেত্রে দিল্লির উপর সমঝোতা চাপিয়ে দেওয়ার বিষয়টি সরাসরি আঘাত হেনেছে ভারতের জাতীয় অহংকারে। সংশয়ের মুখে পড়েছে মোদী সরকারের পররাষ্ট্রনীতির ক্ষমতা। এবারের সংঘাত সমাধানে মার্কিন হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান, কিন্তু মার্কিন ভূমিকা অস্বীকার করে ভারতীয় নেতৃত্ব বলছে যুদ্ধবিরতির সমাধান তারা পাকিস্তানের সঙ্গে সরাসরি করেছে। সংঘর্ষ শেষ হওয়ার পর নিজ নিজ বিজয় নিয়ে জোরালো প্রচারে নেমেছে উভয় পক্ষ। পাকিস্তান আত্মসমর্পণ করেছে। অস্ত্রবিরতি কার্যকর হতেই এমন বক্তব্য দেখা গেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। অন্যদিকে বীরত্বের সাথে ভারতীয় আগ্রাসন থামানোর জন্য নিজেদের সামরিক বাহিনীর প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুদ্ধ জয়ের একতরফা প্রচারণা চালালেও দুই দেশই পাশ কাটিয়ে যাচ্ছে বাস্তবিক ক্ষয়ক্ষতির হিসাব। পাক ভারত সীমান্তে আপাতত থেমেছে গোলাগুলি, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধবিমান ও মিলিটারি ড্রোনের উড়াউড়ি। কাশ্মীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো স্থায়ী সমাধান ছাড়াই এমন তড়িঘড়ি সমঝোতা কতদিন টিকবে সেটা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করে আবার আমেরিকার চাপে পিছু হটায় ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক মুনাফার আশায় নেওয়া দিল্লির সামরিক ঝুঁকি ইসলামাবাদকেই দিয়েছে বহুমুখী ফায়দা। দুই দেশের মধ্যে অবৈধ সীমান্ত লঙ্ঘন, পানিবণ্টন চুক্তি, সন্ত্রাসবাদ সহ অমীমাংসিত বিষয়গুলোর গ্রহণযোগ্য সমাধান না হলে আগামীতে পাক ভারত সংঘাত হবে আরও ভয়াবহ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যখন মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম ভূরাজনৈতিক উত্তেজনা, তখন একসাথে মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে বের হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফর মধ্যপ্রাচ্য দিয়েই শুরু করলেন ট্রাম্প। এই সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি। সফর চলাকালীন ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন এমন গুঞ্জন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রের দাবি, ট্রাম্প এমন একটি ঘোষণা দিতে পারেন যাতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। তবে বাস্তবতা হলো ফিলিস্তিন নয়, বরং মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে অস্ত্র বিক্রি ও বিনিয়োগের দিকেই বেশি নজর দিচ্ছেন ট্রাম্প।
ট্রাম্পের এ সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আর এসব অস্ত্র ক্রয় করবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। প্রস্তাবিত চুক্তির অধীনে আমিরাতকে 6টি CH-47F চিনুক হেলিকপ্টার, F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। আমিরাতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে সৌদি আরব। ট্রাম্পের সফরের প্রথম দিনেই সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে ব্ল্যাকরক, IBM ও কোয়ালকমের মতো বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের। ধারণা করা হচ্ছে এ সফরে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে 100 বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র চুক্তি ঘোষণা করতে পারেন। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে 200টি অত্যাধুনিক F-15X যুদ্ধ বিমান। এছাড়াও বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম, হারকিউলিস পরিবহন বিমান, কমব্যাট ও ট্রান্সপোর্ট হেলিকপ্টার কেনার আলোচনা চলছে। বড় অস্ত্র চুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে কাতারও, যার মধ্যে ড্রোন এবং অন্যান্য আধুনিক সামরিক প্রযুক্তি থাকতে পারে। জানা গেছে সফরে কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করতে পারেন। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার, যেটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স ওয়ানে যুক্ত হতে পারে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এসব দেশে তার সন্তানদের একাধিক ব্যবসা ও আবাসন প্রকল্প আছে। বিশ্লেষকদের মতে এই অঞ্চলের দেশগুলো ট্রাম্পের লেনদেন ভিত্তিক পররাষ্ট্র নীতিকে কাজে লাগিয়ে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে সুবিধা নিচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই অঞ্চলে ইরানের প্রভাব মোকাবিলা করতে উপসাগরীয় এসব দেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। শুধু ফিলিস্তিনিরাই নয়, গোটা মুসলিম বিশ্ব তাকিয়েছিল সৌদি আরবের রিয়াদে ছুটে যাওয়া এসব আরব নেতাদের দিকে। বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে রিয়াদে যান সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানরা। মুসলিম বিশ্বের আশা ছিল এবার হয়তো গাজায় চলমান ইসরায়েলি নৃশংস আগ্রাসন বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানাবেন তারা। এবার হয়তো খাবার পাবে অভুক্ত গাজাবাসী, আর এবার হয়তো থামবে নিরীহ ফিলিস্তিনি গণহত্যা। কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা আসা তো দূরে থাক, গাজা ইস্যুতে প্রকাশ্যে কোনো শব্দই উচ্চারণ করলেন না আল-খাল্লায় থাকা এসব আরব নেতারা। বরং ফিলিস্তিনিদের রক্তকে রীতিমতো উপেক্ষা করে তাদের সাথে আবারও বিশ্বাসঘাতকতা করল সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বের দেশগুলো। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসির সামিটের নামে বৈঠক করলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, উদ্ধার করলেন নিজেদের স্বার্থ। এরই মধ্যে আমেরিকার কাছ থেকে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র কিনতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চুক্তি করেছে সৌদি আরব ও কাতার। হয়েছে বিপুল পরিমাণ অর্থের বাণিজ্য চুক্তিও। আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে তাকে $40 কোটি মূল্যের উড়োজাহাজ উপহার দিল কাতার। দেয়া হলো কখনো বেগুনি, আবার কখনো লাল রঙের কার্পেটে রাজকীয় অভ্যর্থনা। কিন্তু গাজা ইস্যুতে হলো না কোনো আলোচনা। একে ফিলিস্তিনিদের পেছনে ছুরি মারার শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজার বদলে বরং ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে অনেক বেশি তৎপর দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে যাবেন কিনা, না গেলে কি হবে তা নিয়েই সাংবাদিকদের নানা তথ্য দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনা হয়েছে ইরানের পারমাণবিক ইস্যুতেও, আর সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন তিনি। তবে বন্ধু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত জুড়ে দিলেন সিরিয়াকে। যদিও ইসরায়েল সফরে যাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু গাজা আগ্রাসন বন্ধের বিষয়ে কোনো মন্তব্যই করলেন না তিনি। অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাঝেই বুধবার নতুন করে 100-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। পশ্চিমা বিশ্ব, আরব বিশ্ব কেউই দাঁড়ালো না ফিলিস্তিনিদের পাশে। তারপরও অসহায় গাজাবাসীর আশা, ইসরায়েলকে থামাতে হয়তো পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
মধ্যপ্রাচ্যের মাটিতে শুরু হয়েছে ক্ষমতা আর কূটনীতির অভিনব এক খেলা। মার্কিন রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্র ডোনাল্ড ট্রাম্প এবার পা রাখলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশ কাতারে। আর কাতারও যেন প্রস্তুত ছিল রাজকীয়ভাবে তাকে বরণ করে নিতে। লাল গালিচা, সামরিক অভিবাদন, রাষ্ট্রীয় নৈশভোজ, সব মিলিয়ে যেন এক রাজসিক পরিবেশ। কিন্তু এখানেই শেষ নয়। মূল চমক লুকিয়েছিল দুই দেশের মধ্যে সই হওয়া $200 বিলিয়ন চুক্তিতে। কাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে বিমান কেনার একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে কাতার সরকার। বুধবার সৌদি আরব থেকে কাতারে গিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৌঁছানোর পরই বিলাসবহুল লুসাইল প্রাসাদে দেশটির আমিরের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। রাজধানী দোহায় একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 210টি বিমান কিনতে পারবে কাতার এয়ারওয়েজ। বিমানগুলোর মোট মূল্য $200 বিলিয়নেরও বেশি। ডোনাল্ড ট্রাম্প একে আখ্যা দিয়েছেন বোয়িংয়ের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হিসেবে। অসাধারণ কিছু সময় কাটালাম। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি। আমরা ইরান নিয়েও আলোচনা করেছি। আশা করি সেখানকার পরিস্থিতিও ঠিক হয়ে যাবে। আর বোয়িংয়ের কথা বলতে গেলে এটি বোয়িংয়ের ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার। এটি সত্যি অসাধারণ বিষয় এবং একটি রেকর্ড। কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সম্মানে আয়োজন করা হয় রাজকীয় এক নৈশভোজের। সেই নৈশভোজে হাজির ছিলেন কাতারের আমির, রাজপরিবারের সদস্য, ব্যবসায়ী এলিট এবং মার্কিন প্রতিনিধি দল। সেখানেই দেখা যায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে। আম্বানি তার প্রতিষ্ঠান রিলায়েন্সের মাধ্যমে গুগল ও মেটার মতো আমেরিকান প্রযুক্তি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখেছেন। তবে কাতারে তাদের মধ্যে কোনো ব্যবসায়িক আলোচনা বা চুক্তি হয়নি। বিশ্বমঞ্চে চীনের প্রভাব, ইরানকে ঘিরে উদ্বেগ আর রাশিয়ার ভূ রাজনৈতিক উচ্চাভিলাষ, সবকিছুর পেছনে যুক্তরাষ্ট্র চাইছে শক্তিশালী মিত্রতা। অন্যদিকে কাতার চাইছে বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থানকে আরও মজবুত করতে। কাতার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ, তবে ট্রাম্পের এই সফর সেই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিন দেশ এখন হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। ট্রাম্প জানেন এই অঞ্চল এখন শুধু তেল বা গ্যাসের খনি নয়, এখান থেকেই বিশ্বশক্তির ব্যালেন্স নির্ধারিত হচ্ছে। ফলে ট্রাম্পের এই কাতার সফর শুধুই রাজনৈতিক নয়, ছিল কূটনৈতিক এক মঞ্চ, যেখানে রাজকীয় আপ্যায়নের আড়ালে লুকিয়েছিল শক্তি আর প্রভাবের খেলা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।